আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কারওয়ান বাজারের চাঁদাবাজির নিয়ন্ত্রণ ঘিরে স্বেচ্ছাসেবক দলের মোসাব্বিরকে হত্যা, পরিকল্পনায় আন্ডারওয়ার্ল্ডের দিলীপ ওরফে বিনাশ। আইসিসির সাথে বৈঠকে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিবি। ভারতে বিশ্বকাপ না খেলতে অনড় বাংলাদেশ, গ্রুপ পরিবর্তন নিয়ে আলোচনা। টাঙ্গাইলে বনের জমি দখল করে আলোচনায় ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা। প্রধান উপদেষ্টার কাছে গ্রামবাসীর অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষ। ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ১৩ জন। নির্বাচনের প্রস্তুতি দেখতে ৫৬ জন পর্যবেক্ষক নিয়োগ দিল ইইউ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়। পরিকল্পনাকারী ও নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের দিলীপ ওরফে দাদা বিনাশ। মোসাব্বিরকে হত্যার নীলনকশা বাস্তবায়নে মালয়েশিয়ায় বসে ১৫ লাখ টাকার চুক্তি করে বিনাশ। খুনের আগে পরে বিকাশে লেনদেন হয় প্রায় ২ লাখ টাকা। রাজধানীর কারওয়ান বাজার মার্কেট। অভিযোগ আছে ২০২৪ সালের ৫ আগস্টের পর এখানকার দোকানীদের কাছ থেকে চাঁদা নিতে শুরু করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির। একই সাথে নিয়ন্ত্রণে নেয় বসুন্ধরার সামনের ফুটপাতের দোকানগুলো। একই বছর ২৫ ডিসেম্বর মালয়েশিয়ায় থাকা দিলীপ ওরফে বিনাশের লোকজন চাঁদা আদায়ে তৎপর হয়। ব্যবসায়ীরা অপারগতা জানালে তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর করা হয়। হামলার পর ব্যবসায়ীরা ফোনে বিনাশের সাথে যোগাযোগ করলে উঠে আসে তার আন্ডারওয়ার্ল্ডের দাদা পরিচয়। কয়জনের নাম শুনতে চান বলেন? অনুসন্ধানে জানা যায় এসব ফুটপাতের দোকান থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকা চাঁদা ওঠে। মোসাব্বিরকে কয়েক দফা ফোন করে বসুন্ধরা সিটির সামনের ফুটপাত ছেড়ে দিতে বলেছিল বিনাশ। এই ঘটনার ১ বছর পর গত ৭ জানুয়ারি গুলি করে হত্যা করা হয় মোসাব্বিরকে। ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হয় শুটার জিন্নাত সহ ৪ জন। জিন্নাত হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। জানা যায় চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বিরকে হত্যার পরিকল্পনা করে বিনাশ। মিশন বাস্তবায়নে খুনিদের সাথে ১৫ লাখ টাকার চুক্তি হয়। খুনের আগে পরে বিকাশে লেনদেন হয় প্রায় ২ লাখ টাকা। বিনাশের বেড়ে ওঠা মহাখালীতে। বিএনপি কর্মী পরিচয়ে মহাখালী ও বাড্ডায় করতেন চাঁদাবাজি। হত্যা মামলার আসামি হয়ে গত ১০ বছর ধরে পালিয়ে আছেন মালয়েশিয়ায়। খুন করেই ক্ষান্ত হয়নি বিনাশ। মোসাব্বিরের ঘনিষ্ঠজনদের ঢাকায় এসে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করেছেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ গ্রেভ। ভিসা জটিলতায় আসতে না পেরে অনলাইনে যুক্ত হয়েছিলেন গৌরব সাক্সেনা। এই সভায় আইসিসির প্রতিনিধিকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে বিসিবি। সেই সাথে বাংলাদেশের পক্ষ থেকে গ্রুপ পরিবর্তনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। দিনের পর দিন যাচ্ছে, বিসিবি আইসিসির সভার পর সভা হচ্ছে। বাংলাদেশ দলের টি-২০ বিশ্বকাপ খেলার সম্ভাবনা যেন পরিণত হচ্ছে এক ধাঁধায়। এক একটা সভা রয়ে যাচ্ছে অমীমাংসিত। এবার আইসিসির প্রতিনিধির সঙ্গে হওয়া সরাসরি বৈঠকও হয়ে রইল সিদ্ধান্তহীন। টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল, এমন সিদ্ধান্তের পর অনলাইনে যোগাযোগ চলছিল বিসিবি ও আইসিসির। বিসিবি যখন তাদের অবস্থান থেকে এক বিন্দুও সরেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সভা করতে বাংলাদেশে আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ গ্রেভ। সভায় উপস্থিত হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় টাঙ্গাইলের ঘাটাইলে স্থানীয়দের পাশাপাশি বন বিভাগের জমি দখল করে আলোচনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ঘাটাইল কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন গ্রামবাসী। বন কর্তৃপক্ষ বলছে সরে জমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্থানীয় দিগডহর, খোদখান্দি ও চকতৈল এলাকায় রয়েছে বিভিন্ন গাছগাছালির বনায়ন। ছিল শতবর্ষী সড়ক, বিদ্যালয়, ফসলি আর খাস জমিও। আওয়ামী লীগের আমলে বনায়ন গড়ে তোলার কথা বলে ১৩ একর জমি লিজ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন। তবে অভিযোগ উঠেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে পরবর্তীতে সাধারণ মানুষের কয়েক বিঘা জমি এবং শতবর্ষী সড়কের ওপর কলাবাগান গড়ে তোলেন তিনি। আশপাশে যেটুকু আবাদি জমি আছে সেখানে এখনো তার বাধায় চাষাবাদ করতে পারছে না অনেকে। আমলিগের আমলে তারা কেমনে দেনি কাগজপাতি বানাইয়া
এই জমিগুলা ওরা নিচ্ছে। জমি জমা গুনা নষ্ট হইতেছে, গাছ গাছছে, আর এই যে রাস্তা ছিল রাস্তা বন্ধ করে রাখছে। পাবলিকে নিচে পাবলিকে আবাদ করতাম, এখন এই যে কলা বাগান করছে, রাস্তা নষ্ট করে নিচ্ছে। এই জমিগুলা দেখেন কিরকম নষ্ট করছে, এরা ফসল মোটেই হইতেছে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে অভিযোগ করে বিষয়টি সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। আপনি সরকার ক্ষমতা থাকাকালীন এই জমিগুলা দুর্নীতি করে মনে হয় টাকা পয়সা দিয়া এগুলা নিচ্ছে, ভুয়া কাগজপাতি দিয়ে। আমাদের রেকর্ড পিন প্রস্তাব আছে, দলিলও আছে। আমরা যে বলি যে রাস্তাদের হেরা কয় তোমার জমিন সহ আমরা এই করে নেবেন, কোন বললে কার দাপট এটা বললে তা আমরা বলতে পারি। কৃষিক্ষেত্রের ফসলগুলা এই কলার বাগান লাগাইয়া ফসল নষ্ট করতেছে, প্লাস এই ফসলগুলো যে নিব পাবলিকেরা এই কৃষকেরা আবার ধামকিও দিতেছে। তবে অভিযুক্ত রুহুল আমিনের দাবি কারো ফসল নষ্ট। নির্বাচন কমিশনে চলছে ৮ম দিনের আপিল শুনানি। দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪৯টি আপিলের। প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল। এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহুরুল ইসলাম মুসার দিকে তেড়ে যান ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা ১৩ আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি। বলেন, গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকজ করেছিল কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে। এখনো পর্যন্ত মোট ৫১০টি শুনানির মধ্যে ৩৫৫টি মঞ্জুর করেছে কমিশন। শুনানি চলবে আগামীকাল পর্যন্ত। বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। ভুয়া অভিযোগ করে এখানে আপিল করেছে, আপিল বাতিল করে আমার মনোনয়নকে পুনরায় বৈধ করেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 50 জনের আপিল শুনানি শেষ হয়েছে, তবে নিষ্পত্তি কিন্তু 50 জনের হয়নি। বিশেষ করে আমরা আজ দেখেছি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে একটি হট্টগোলের ঘটনাও ঘটেছে, হাতাহাতি পর্যায়ে পর্যন্ত সেই ঘটনা চলে গেছে। এবং যেহেতু এটি একটি কোর্টরুমের আদলেই এবং কমিশন বসেছেন, সেখানে এই ধরনের ঘটনা নিশ্চয়ই অপ্রীতিকর। আমরা দেখেছি এই ঘটনা শেষ পর্যন্ত কমিশনের হস্তক্ষেপে তারা শান্ত হয়েছেন। সেই বিষয়টি অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত সিদ্ধান্তে আসা যায়নি। এ ধরনের আরো বেশ কিছু ঘটনা আছে যেগুলো সিদ্ধান্তে আসা যায়নি, অর্থাৎ শুনানি 50 নম্বর পর্যন্ত চললেও যে নিষ্পত্তি সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। যে কারণেই কমিশন বলছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয়। আমরা দেখেছি অনেকেরই নামঞ্জুর হয়েছে, বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখেছি অনেকে কথা বলার জন্য গণমাধ্যমে এসেছেন, তারা বলতে চান তাদের